পুরানো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। সাভারে বীর শহীদদের প্রতি দলের শ্রদ্ধা। দুইটা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্য। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে। 2 মাস পার হলেও অনেক শিক্ষার্থীর হাতেই 2-1টি বই। জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। বাঁধাই মেশিনের সংকট, বলছে এনসিটিভি। টেন্ডারে দেরি হওয়াকে দুষছে মুদ্রণ সমিতি। চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকা লুটপাটের তথ্য পেল দুদক। নামে মাত্র সভা, সেমিনার, সিনেমা বানিয়ে হাতিয়েছে অর্থ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত। এবং গঙ্গার পানি চুক্তি পর্যালোচনায় কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকের আগে করবে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন। অভিন্ন নদীর ন্যায্য পানির দাবি জানাবে ঢাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 8টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় পুরানো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, দ্বিতীয় প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতা। রাজধানী সাভার আশুলিয়া সহ আশপাশের এলাকা থেকে সমর্থকরা উপস্থিত হন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। ৭১ মরে না, ২৪ হারে না স্লোগানে মুখর হয় স্মৃতিসৌধ। সকাল 8টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য উপদেষ্টার দায়িত্ব ছেড়ে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ আহ্বায়ক কমিটির সদস্যরা। নেতারা বলেন, 54 বছরেও অধরা থাকা স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এনসিপি। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, 54 বছর ধরে তা অধরা থেকে গেছে। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। এ সময় পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন প্রজাতন্ত্র গড়তে হলে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। পরে নবগঠিত দলের নেতাদের শুভেচ্ছা জানান সাভারের ছাত্র জনতা। 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হলো ৭১-এর বীর শহীদদের প্রতি ভালোবাসার ফুল নিবেদনের মধ্য দিয়ে, যেখানে উপস্থিত 24-এর গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতাও। তাদের প্রত্যাশা, ৭১-এর চেতনা এবং 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। হাসান ওয়ালি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। রায়ের বাজার কবরস্থানে 24-এর অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাবা বোয়াসে। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আখতার হোসেন, সদস্য সচিব, তিনি আসলে জিয়ারত পাঠ করছেন, মোনাজাত পাঠ করছেন। আমরা দেখছি যে সবাই হাত তুলে মোনাজাত ধরছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য। আমরা কিছুক্ষণ একটু মোনাজাতের জন্য চুপ থাকছি। ওকে।
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আজকে আমাদের আমরা 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতে এসেছি। এই 24-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা এই দেশকে রক্ষার জন্য, যারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই যেই হাসিনাকে তাড়ানোর জন্য, বিগত 16 বছর যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যত মানুষ, নিরীহ জনগণ, আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের জনগণ, দলমত নির্বিশেষে যারাই জীবন দিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরীক ছিল, তাদের সকলের ত্যাগ তিতিক্ষা কুরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করো। জমিন থেকে তুমি ফ্যাসিবাদকে সমূলে বিনাশ করে দাও। আল্লাহ 16 বছর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকলের আন্দোলনকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসাবে তুমি কবুল করো। আমরা নির্বাচনের রাজনীতিতে ফিরতে চাই না মাওলা। এই 5 তারিখের পর, 5ই আগস্টের পর আমরা যেমনি ভাবে একটি জাতীয় ঐক্যের জায়গায় এসেছি মাওলা, সেই জাতীয় ঐক্য তুমি আমাদের দ্বারা, আমাদের এনসিপির দ্বারা, আমাদের জাতীয় নাগরিক পার্টির দ্বারা তুমি এই জাতীয় ঐক্যকে সমুন্নত রাখো। আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি প্রবেশ করায়ও না মাওলা। আমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে কাজ নেওয়ার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের সবাইকে দেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করো, ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যত নেতাকর্মীরা আছেন, সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দাও মাওলা। আমরা যাতে পরস্পরের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, একটি সুন্দর বোঝাপড়ার মাধ্যমে এই সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে পরিচালনা করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের শহীদদেরকে তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদ সহ যত আহত আছে, সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ এই খুনি হাসিনার বিচার করো মাওলা। আল্লাহ হাসিনাকে তুমি ধরো মাওলা। 16 বছর যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে, সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। আল্লাহ এই হাসিনার বিচার তুমি করো মাওলা। আল্লাহ পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে সে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে তুমি তোমার গায়েবী মদত দ্বারা আমাদেরকে সাহায্য করো মাওলা। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার তৌফিক দাও মাওলা। বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে মাওলা, সকল ষড়যন্ত্রকে তুমি তোমার গায়েবী মদত দ্বারা রুখে দাও মাওলা। আল্লাহ আমরা শুধু তোমার রাজনীতির জন্য মাওলা, আল্লাহ আমরা এই দেশের জন্য, এই দেশের মানুষের স্বার্থের জন্য একটি আমানতের রাজনীতি শুরু করতে চাই মাওলা। আল্লাহ আমাদের রাজনীতিকে তুমি কবুল করো মাওলা। তুমি জানো মাওলা, যেই মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল, তাদের কোনো স্বার্থ ছিল না, তারা কোনো স্বার্থকে সামনে রেখে রাস্তায় নামেনি। তারা জীবনের মায়া ত্যাগ করে, তারা দেশের জন্য, তারা এই দেশের নাগরিকদের জন্য, তারা এই মুসলিমদের পক্ষে তারা নেমেছিল মাওলা। আল্লাহ মানুষের এই ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ আমাদের এই সংগঠনকে তুমি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, মূলধারার রাজনীতিতে প্রভাবক শক্তি হয়ে ওঠার তৌফিক দান করো মাওলা। বাংলাদেশে নাগরিকদের জন্য, নাগরিকদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের সংগঠনকে তুমি তৌফিক দান করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরাসরি ছিলাম রায়ের বাজার কবরস্থানে। বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের স্বাধীন অনুসন্ধানী দলের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক। বিশেষ করে ফৌজদারি মামলা ও সংখ্যালঘুদের ওপর প্রতিশোধমূলক সহিংসতার নিরপেক্ষ তদন্তে এই প্রতিবেদন সহায়ক হবে বলে মনে করেন তিনি। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৮তম অধিবেশনে
মানবাধিকার বিষয়ক বৈশ্বিক হালনাগাদ তথ্য তুলে ধরার সময় কথা বলেন তুর্ক। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে। ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সেই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বছরের 2 মাস পার হলেও অনেক শিক্ষার্থীর হাতে মাত্র 2-1টি বই। ফুলসেট বই না পাওয়ায় জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। বাঁধাই মেশিনের সংকট আর শ্রমিকরা নোট গাইড বাঁধাইয়ের কাজে বেশি মনোযোগী হওয়ায় সব বই পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে এনসিটিবি। তবে মুদ্রণ শিল্প সমিতি বলছে, কিছু বইয়ের টেন্ডারে দেরি হওয়ায় ছাপার কাজ এখনো শেষ হচ্ছে না। সেলিম আহমেদের ছবিতে শাকির আহমেদের রিপোর্ট। চলছে বছরের তৃতীয় মাস। সিলেটের কাকড়দিয়া তেরাতল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে মাত্র 2টি বই, বাংলা আর ইংরেজি। আর 8ম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে 3টি বই, বাংলা, ইংরেজি ও গণিত। আমরা 2টা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। মোবাইল বা ল্যাপটপে দেখতে পারি না, কারণ চোখে সমস্যা করে, আর সবার ঘরে থাকেও না। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্যই। শুধু সিলেট নয়, বেশ কয়েকটি জেলায় এখনো পৌঁছায়নি সব বই। এনসিটিভির তথ্য বলছে 40 কোটির মধ্যে 5 কোটি বই স্কুলে পৌঁছায়নি। অনেক স্কুলেই জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে, আর বাকি বইগুলো আমরা মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও এনসিটিভি চেয়ারম্যানের দাবি, অধিকাংশ ক্লাসের শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে 90% বেশি বই। ছাপানোর কাজটা হয়তো হয়ে যাবে, কিন্তু বাধাই করার কাজটা হয়তো আরও 3-4 তারিখ লাগতে পারে। তাই বই ছাপার প্রকৃত অবস্থা দেখতে ছাপাখানায় সময় সংবাদ। রাজধানীর মাতোয়াইলের প্রেসগুলোতে এখন ছাপা হচ্ছে দাখিল 9ম শ্রেণীর বই। মুদ্রণ, বাধাই ও আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া শেষে কবে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে এখন সেটি দেখার বিষয়। ছাপা শেষে বাধাইয়ের জন্য স্তূপাকারে রাখা হয়েছে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর বই। এনসিটিভি বলছে, অটোমেটিক বাঁধাই মেশিনের সংকট আর নোট গাইড বাঁধাইয়ে বেশি মজুরি পাওয়ায় পাঠ্য বইয়ের কাজ করছেন না শ্রমিকরা। বাজারে যখন দেখা যায় যে তার মজুরি নোট গাইডের বাধাইকারী হিসেবে বাধাই করার জন্য যখন তার মজুরি বেশি হয়, তখন সেদিকে সে ছুটে যায়। তবে মুদ্রণ শিল্প সমিতি বলছে, কিছু বইয়ের টেন্ডার দেরিতে হওয়ায় ছাপার কাজে বিলম্ব হচ্ছে। লাস্ট দিকে যে টেন্ডারগুলো হয়েছে, ওই স্কুলগুলো বেসিক্যালি কিছু কিছু পায় নাই। এটা আশা করা যায় যত দ্রুত সম্ভব, যেহেতু কাগজ চলে আসছে আর কাগজের স্বল্পতা যেহেতু নাই, আর আমাদের যত দ্রুত সম্ভব আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। চলতি মাসের শেষ সপ্তাহে সব কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রেস মালিকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্পে নামকা ওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে বিগত সরকারের লুটপাটের সব আয়োজন করা হয়। বিষয়টি স্বীকার করে পট পরিবর্তনের পর দায়িত্ব নেয়া মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন, নানা অসঙ্গতি খুঁজে পাওয়ায় সব প্রকল্পই স্থগিত করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। 2022 সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক 50 কোটি টাকার প্রকল্প। কাজ ছিল যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া ও সংরক্ষণ করা। তবে দুদকের অভিযোগ, অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হলেও খরচ দেখানো হয় অস্বাভাবিক। একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের সবশেষ 3 বছরের তথ্য বলছে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের নামে 50 কোটি টাকা করে প্রায় 200 কোটি টাকার 4টি প্রকল্প গ্রহণ করা হয়। শুধু সভা সেমিনার, স্কুল কলেজ পরিদর্শন, টিভিসি, চলচ্চিত্র নির্মাণ, পত্রিকা টেলিভিশনের বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয় এসব টাকা। তবে তথ্য বলছে, নামকাওয়াস্তে এসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা। যা নিয়ে বেশ জোরে সোরে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের বন্দোবস্ত করা হয়। মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের যে বাজেটগুলো করা হয়েছে, আপনারা যাই দেখেন এর কাজ 10 থেকে 20% কাজ হয়েছে, কারণ এটা না করলে তো 80% মারা যাচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বঙ্গবন্ধুর চেতনা বলেন,
স্বাধীনতার চেতনা বলেন, এই চেতনায় শব্দগুলো করা হয় দুর্নীতিটাকে লিগ্যালাইজ করার জন্য, বৈধতা দেওয়ার জন্য। পট পরিবর্তনের পর মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বিভিন্ন প্রকল্পের নানা অসঙ্গতি খুঁজে পেয়েছেন উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ব্যক্তি ও রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সব প্রকল্প গ্রহণ করেছিল। আমরা সুস্পষ্টভাবে দেখছি দুর্নীতি হয়েছে। সরহদ্দি উদ্যানে স্বাধীনতা কমপ্লেক্স প্রকল্প হচ্ছে, বীরের কণ্ঠে বীর গাথা, এই সমস্ত প্রকল্পগুলোতে প্রচুর টাকা পয়সা নিয়েছে, এগুলি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বজনীন এবং সমস্ত মানুষকে রিলেট করে যে স্বাধীনতার যুদ্ধ এইখানে সংগঠিত হয়েছে, সেই ব্যাপকত্বে সব মানুষকে এখানে মূল্যায়ন করা হয় নাই। দুদকে আসা অভিযোগে জানা যায়, গত 7 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত 10টি প্রকল্প হাতে নিয়েছে, যা টাকার অঙ্কে 5,000 কোটি টাকারও বেশি। প্রতিটি প্রকল্পেই অসঙ্গতি খুঁজে দেখতে চায় দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নিরাপত্তায় আজ থেকে মাঠে নেমেছে বিজিবি সদস্যরা। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যে কোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তারা। বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই মধ্যে রাজধানীতে নিরাপত্তা বলয় এবং জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় বাহিনীর সদস্যরা। এছাড়া ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলে ফুট পেট্রোলিং। সীমান্তের মতো রাজধানীকেও নিরাপদ রাখতে এভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিবর্গকে আমরা গাড়িকে চেক করছি। তো আমাদের আশা যে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে, এই উদ্যোগের মাধ্যমে দেশের বা ঢাকা শহরে, অর্থাৎ আমাদের যে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকা যেটা, এটার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটা উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। এদিন বিজিবির সঙ্গে মাঠে ছিল পুলিশের সদস্যরাও। রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশের এই দৃশ্যমানতা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বাহিনী একসঙ্গে একযোগে কাজ, অবশ্যই আমাদের যে উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসা এবং ছিনতাই, তারপরে চুরি, ডাকাতি, এগুলো কন্ট্রোল, সেটা আমরা করতে সমর্থ হব বলে আমরা আশা করছি। নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চীন মার্কিন অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রফতানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চলতি অর্থবছরের 7 মাসে অপ্রচলিত বেশ কিছু দেশে পোশাক রফতানি রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে যেমন 14% প্রবৃদ্ধি নিয়ে $12 বিলিয়ন পণ্য রফতানি করেছে, তেমনি 16% প্রবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে $4.5 বিলিয়ন তৈরি পোশাক। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমইএর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে $11.81 বিলিয়ন, যুক্তরাষ্ট্রে 16.45% প্রবৃদ্ধি হিসেবে $4.47 বিলিয়ন, কানাডায় 15.29% হিসেবে $750 বিলিয়ন এবং যুক্তরাজ্যে 4.55% প্রবৃদ্ধি হিসেবে $2.55 বিলিয়ন পণ্য রফতানি হয়েছে। আমাদের কম্পিটিটর দেশগুলো যেগুলো আছে তাদের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ডে বাই ডে কিন্তু আমাদের গ্যাস, পাওয়ার, এগুলোর কিন্তু প্রাইসিং অনেকাংশে বাড়তেছে। এগুলো যদি আমরা ঠিকভাবে চালাতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু মার্কেটটা ধরে রাখা কষ্টসাধ্য হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রপ্তানি হতো না এমন অপ্রচলিত দেশও রেকর্ড রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়া, লিথুয়ানিয়া, স্লোভানিয়া, গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশে $1 থেকে $150 মিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া তুর্কি, দক্ষিণ আমেরিকার মেক্সিকো এবং ব্রাজিলের রপ্তানি বেড়েছে তুলনামূলক বেশি। নতুন বাজার আছে ইউরোপের মার্কেটেও, ওই জায়গাটাগুলোতেও আমরা এখন ঢুকছি। এই বাজারগুলোতে কিন্তু আমরা যেহেতু একবার বিজনেস শুরু হয়ে গেছে এবং সেটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের, এন্টারপ্রেনারদের যোগ্যতার কারণেই বিজনেসটা গ্রো করছে।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। বিশেষ করে নানা জটিলতার মাঝেও রফতানি ধরে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা। গ্যাসের দাম, বিদ্যুতের দাম যদি একটা সহনীয় পর্যায়ে রাখা যায়, যদি আমাদের কম্পিটিটিভনেসটা আমরা যেভাবে ধরে রাখছিলাম এতদিন ধরে সেটাকে ধরে রাখাটা অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নতুন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো। জানুয়ারি পর্যন্ত গত 7 মাসে বাংলাদেশ থেকে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। অথচ আগের 2023-24 অর্থ বছরের এই সময়ে রফতানি হয়েছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন যে বাজার সৃষ্টি হচ্ছে তা যেমন ধরে রাখতে হবে, ঠিক তেমনি পুরাতন বাজার হিসেবে স্বীকৃত ইউরোপ, আমেরিকা, কানাডার বাজারও প্রবৃদ্ধি বাড়াতে হবে গার্মেন্টস শিল্পের সুরক্ষার জন্য, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কলকাতায় ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠকের আগে ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজের ঠিক যে দিক দিয়ে, যে ক্যানেল দিয়ে ভগীরথীতে জল প্রবাহ পায়, অর্থাৎ ভারতের হিস্সার যে জল, সে জলও প্রবাহ হয় ঠিক সেখানে। এবং ভারত কতটা পেলো বা ভারত বেশি পেলো কিনা চুক্তির থেকে, সেটাই কিন্তু সরজমিনে নিরীক্ষণ করে দেখছেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের 11 সদস্যের যে প্রতিনিধি দলের একজন সিনিয়র সদস্য। আমার পেছনে একটি নৌকো দেখা যাচ্ছে এবং সেই নৌকোতে কিন্তু ভারত এবং বাংলাদেশের দুজন সিনিয়র ইঞ্জিনিয়ার পদমর্যাদার দুজন কর্মকর্তা রয়েছেন এবং তারা কিন্তু হাতে কলমে এই যে জলপ্রবাহ নিরীক্ষণ করছেন। এবং প্রত্যেক কয়েক মিটার পর পর আমরা দেখেছি 10 মিটার পর পর এই ক্যানেলের সেখান থেকে যন্ত্র জলের তলদেশে ফেলা হচ্ছে এবং তারপর সেখান থেকে কত পরিমাণ জল ভারতের দিকে যাচ্ছে সেটাই কিন্তু নিরীক্ষণ করে নোট করা হচ্ছে। এবং আমার এই ঠিক এখান থেকে খানিকটা ওপরে একটি মঞ্চ বাঁধা হয়েছে এবং সেই মঞ্চ বাঁধা সেখানেই কিন্তু যৌথ নদী কমিশনের যে টেকনিক্যাল কমিটি, যারা 11 সদস্য বিশিষ্ট যে টেকনিক্যাল কমিটি, যারা ইতিমধ্যেই ভারত সফর করছেন, সেই কমিটিকে নিয়ে কিন্তু এই সংশ্লিষ্ট এখানকার ফারাক্কা ব্যারেজের কর্মকর্তারা এবং ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার এখানে বৈঠক হবে। এবং বৈঠকটি কিন্তু 28টা নিরাপত্তা রাখা হয়েছে এবং পুরো ঘিরে ফেলা হয়েছে। আপনি জানেন যে এখানে সংরক্ষিত এলাকা, একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, স্বাভাবিকভাবে এখানে সাধারণের প্রবেশাধিকার এবং গণমাধ্যমের প্রবেশাধিকারও সংরক্ষিত থাকে। আমরা যেটা জানতে পেরেছি যে এই কর্মকর্তারা যারা আজকে দিনব্যাপী এই জলের পরিমাণ নিরীক্ষণ করবেন এবং নিরীক্ষণ করার পর তারা কিন্তু আগামীকালকে কলকাতায় ফিরে এই গুরুত্বপূর্ণ যে জয়েন্ট রিভার কমিশনের যে 86তম বৈঠক, সেই বৈঠকে কিন্তু মিলিত হবেন। আপনারা জানেন যে 1996 সালের 12ই ডিসেম্বর প্রত্যাশিত ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল 30 বছর মেয়াদী। সেই চুক্তি কিন্তু আগামী বছর অর্থাৎ 2026-এর 12ই ডিসেম্বর এই মেয়াদ শেষ হবে। এই চুক্তির গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই চুক্তি নবায়নের ক্ষেত্রে কিন্তু এই 86তম যে বৈঠক, জিএসসির বৈঠক বা যৌথ নদী কমিশনের বৈঠকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে ফারাক্কা ব্যারেজের ভগীরথীর দিক দিয়ে প্রবাহমান ভারতের দিকে যাওয়া যে জলপ্রবাহ থেকে এই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে গিয়েছেন, তার বিস্তারিত সবশেষ জানাচ্ছিলেন সুব্রত আচার্য। রংপুরের অধিকাংশ প্রাথমিক শিক্ষা অফিসগুলো যেন দুর্নীতির আখড়া। শিক্ষা অফিসারদের স্বেচ্ছাচারিতা, নিয়মের তোয়াক্কা না করে একই কর্মস্থলে দীর্ঘ সময় চাকরি করা সহ রয়েছে নানা অভিযোগ। আর হয়রানির ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে চান না শিক্ষকরা। এরই মধ্যে নীলফামারী জলঢাকা উপজেলায় 245টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 2.5 কোটি টাকা তছরুপের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। 2018-19 অর্থ বছরে নীলফামারী জলঢাকা উপজেলার 245টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারের জন্য 2,21,40,000 এবং শ্রেণীকক্ষ সজ্জিতকরণের জন্য আরও 24,50,000 টাকা বরাদ্দ পায়। কিন্তু অভিযোগ ওঠে তৎকালীন শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ সহ 7 সহকারী শিক্ষা অফিসার এবং 245টি স্কুলের প্রধান শিক্ষক মিলে নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করেন পুরো টাকাই, যার তদন্ত করছে দুদক।
এছাড়াও মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ 10 বছর ধরে উপজেলাটির 245টি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তারা। এদের মধ্যে কেউ 25 থেকে 35টি পর্যন্ত স্কুলের সভাপতি হয়েছেন, এমনকি একই কর্মস্থলে রয়েছেন দীর্ঘ সময় ধরে। যদি সেই সংশ্লিষ্টতা থাকে তাহলে আমি তাদের সেই ব্যবস্থা গ্রহণ করব এবং দুদক যদি আমার কাছে কোনো সহযোগিতা চায় অবশ্যই সহযোগিতা করব। এমন অনিয়মের অভিযোগ জলঢাকা ছাড়াও রংপুর বিভাগের বেশিরভাগ শিক্ষা অফিসে। শিক্ষকরা জানান টাকা ছাড়া কোনো কাজই হয় না। এছাড়াও স্কুলগুলোর প্রতিটি বরাদ্দে দিতে হয় কমিশন। তবে হয়রানির ভয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। আমি কবে থেকে ঘোরাঘুরি করতেছি বাউন্ডারিওয়ালার জন্য, আমি কিন্তু পারতেছি না। আমি এখনই যদি আবার ওই সিন্ডিকেটের মধ্যে ঢুকে যাই, আমি এখনই কিন্তু পাবো। একটা বিল্ডিং এর জন্য, বুঝছো, একটা বিল্ডিং আসবে, সরকারি বিল্ডিং আসবে, আমি কোনো 40-50 হাজার টাকা ওখানে ঘুষ দিব? আমাকে কিন্তু একবার যখন নতুন নতুন নামছে, কেন আমি দিব না? তো আমি তো দিব না। 30,000 টাকা দেন, আপনাকে একটা বিল্ডিং দিব। মনে করো একটা বিল্ডিং যে পার হয়ে আসবে, সেটাও কিন্তু তোমাকে টাকা দিয়ে তোমাকে ওখানে, নাহলে কিন্তু আমি বাউন্ডারিতে কবে আমি পাওয়ার কথা, আমি কিন্তু বাউন্ডারি পাচ্ছি না। 40,000 টাকা মরে এটিও 5,000 টাকা নেবে বা 2,000 টাকা দাও বা 3,000 টাকা খুশি করে দাও। খুশি করবে কিসের টাকা? ওদের কিসের টাকা? এখন 1 লাখ টাকার মধ্যে দেখা যাচ্ছে 20,000 টাকা কাজ করলো, এটিও দিল 2,000, 10,000 আর বাকি টাকা মারি দিয়ে দিল। শিক্ষাবিদদের মতে অনিয়ম রোধ করা না গেলে প্রভাব পড়বে পুরো শিক্ষা ব্যবস্থায়। এই অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করাটা খুব জরুরি। যদি দুর্নীতিমুক্ত না করা হয় তাহলে একজন শিক্ষক নিরুৎসাহিত বোধ করবেন এবং এর প্রভাবটা পড়বে যে আমাদের শিক্ষা বিতরণ যে কার্যক্রম আছে তার উপরে পড়বে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের যে বিনিয়োগ তা যথাযথভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি দরকার বলছেন সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরো থাকছে। বাকবিতণ্ডার পর ইউক্রেনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের পথ খুঁজতে এই পদক্ষেপ, দাবি হোয়াইট হাউসের। ইউরোপীয় মিত্রদের পাশে পেতে মরিয়া জেলেনস্কি। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে কম দামে গরুর মাংস ও ডিম বিক্রি করছে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ। বিস্তারিত জানাতে ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। রমজান এলেই কিন্তু বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, সবকিছু দ্রব্যর দাম। এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। এতে করে কিন্তু যে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বেশ বিপাকে পড়ে। এই বিষয়টি চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে কিন্তু স্বল্প আয়ের মানুষদের জন্য সুলভ মূল্যে অর্থাৎ ভর্তুকি মূল্যে ডিম এবং গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সকাল 9:30টার দিকে জেলা প্রশাসক মফিদুল আলম তিনি এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু লাইনে দাঁড়িয়ে যে সাধারণ মানুষ যারা রাস্তা দিয়ে চলাচল করে মানুষ এই ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তা দিয়ে যান, তারা কিন্তু এই সুলভ মূল্যে কম মূল্যে কিন্তু মাংস নেওয়ার জন্য কিন্তু তারা আসছেন এবং তারা এখান থেকে কুপন নিয়ে এই যে 650 টাকা মূল্যে কিন্তু এই যে গরুর মাংস সেটি তারা কিনে নিয়ে যাচ্ছেন। বাজারে যেটি 750 বিক্রি করা হচ্ছে, তারা 100 টাকা কম মূল্যে কিন্তু এখানে বিক্রি করছেন। পাশাপাশি প্রতি জনকে কিন্তু এক ডজন করে ডিম বিক্রি করা হচ্ছে। এই যে ডিম বাজারে এই 1 ডজন বাজারে যার মূল্য 120 টাকা, এখানে 10 টাকা কম মূল্যে কিন্তু তাদের মাঝে বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই এই এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা সহ যে রাস্তাটি দিয়ে চলাচলকারী মানুষজন যারা যাচ্ছেন তারা এই বিষয়টি আসলে দেখতে পাচ্ছেন এবং যে ব্যানার টানানো হয়েছে, ব্যানার দেখে অনেকে আসছেন, 1-2 বা অনেকে আসছেন যারা যখন বেশি হয়ে যাচ্ছে লাইন ধরে এসব পণ্য আসলে তারা বিক্রি করছেন। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে এখানে প্রতি মঙ্গল এবং বুধবার এই 2 দিন কিন্তু প্রতি সপ্তাহে এই 2 দিন এই যে গরুর মাংস এখানে 1,000 মানুষের চাহিদা অনুযায়ী তারা 1,000 মানুষের মাঝে এটি বিক্রি করার উদ্যোগ নিয়েছেন এবং এই পুরো রমজান মাস জুড়ে মঙ্গল এবং বুধবার এই 2 দিন 1,000 মানুষ যাতে এই স্বল্প মূল্যে আসলে এই গরুর গোশত এবং ডিম কিনতে পারেন সেই ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু তারা রেখেছেন। তো তারা চিন্তা করছেন যে এই মানুষ যারা খেটে খাওয়া মানুষজন আছেন তারা যাতে কিছুটা হলেও আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এই ছিল
আমার কাছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের যে স্বল্প মূল্যে গরুর গোশত এবং ডিম বিক্রির কার্যক্রমের সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। তিস্তা পানি চুক্তি অনুযায়ী পানির প্রবাহ নিয়মিত না থাকলেও নীলফামারীতে নদীতে জমানো পানি দিয়েই সেচ সুবিধা মিলছে। এর মাধ্যমে 50,000 হেক্টর জমিতে সেচ সম্ভাবনা নিশ্চিত করতে চায় পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। তিস্তা সেচ প্রকল্পের নীলফামারী অঞ্চলের 90 কিলোমিটার প্রধান সেচ নালা সহ সেকেন্ডারি ও টারশিয়ারি খালগুলোতে রয়েছে টুইটুম্বুর পানি। পানি উন্নয়ন বোর্ড বোরো রোপা লাগানোর শুরু থেকে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করেছে। ফলে কৃষকেরা তাদের নিজস্ব পদ্ধতিতে সেখান থেকে পানি নিয়ে জমিতে সেচ দিচ্ছেন। এতে বিস্তীর্ণ জমিতে এখন সবুজের সমারোহ। জেলায় এবার 81,857 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার মধ্যে প্রায় অর্ধেক জমিতে সেচ সুবিধা দেওয়ায় উচ্ছ্বসিত কৃষক। মৌসুমের শেষ পর্যন্ত নদীতে এই পানি প্রবাহ থাকলে অতিরিক্ত ধানের ফলন বাড়ার পাশাপাশি উৎপাদন খরচও কমার আশা তাদের। ক্যানেলের পানিতে আমার তো বিঘা করে অল্প টাকা, 500 থেকে 600 টাকা লাগতেছে। একেবারে পানির রেটে আমরা পানিটা পাচ্ছি। অন্য জায়গায় তো অনেক দ্বিগুণ বাজার, মোটার মানে 6,000 টাকা বিঘা। পর্যাপ্ত পানি ব্যবস্থা আছে, আমরা বললেই পানি পাচ্ছি। পানির লেভেল কমে গেলে আমরা অফিসারদেরকে ফোন দিলে পানি দিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে পানির বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে শেষ পর্যন্ত সেচে সংকট হবে না। আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি সমাপ্ত হলে আমরা আশা করছি যে 1 লক্ষ হেক্টর জমিতে আমরা সেচের পানি দিতে পারবো। নীলফামারীর ডালিয়া ও সৈয়দপুর এবং রংপুর বিভাগে মোট 252টি পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে সাধারণ কৃষক সেচ সুবিধা পান। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেশের বাইরের খবর। এবার ইউক্রেনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকির মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর সোমবার এই ঘোষণা দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই ট্রাম্পের এই পদক্ষেপ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছেন তিনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির তীব্র বাকবিতণ্ডার পর ফাটল ধরতে শুরু করেছে দুই দেশের সম্পর্কে। সোমবার ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধের আকস্মিক ঘোষণা দেয় হোয়াইট হাউস। নতুন সহায়তা বন্ধের পাশাপাশি এরই মধ্যে রাস্তায় থাকা ত্রাণও পুনরায় ফেরত আনা হবে বলে জানায় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা পেন্টাগনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনা টেবিলে আনতেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। এতে রাশিয়া এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো শক্তিশালী হয়ে উঠবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির দিকে যাবে। এদিকে সহায়তা বন্ধের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছে কিয়েভ। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় এখন কূটনৈতিক সমাধানের পথেই নজর দিচ্ছে ইউক্রেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরেই বাফুফের সভাপতির সঙ্গে আলোচনায় বসেন ফুটবলাররা। এ সময় ফুটবলারদের সঙ্গে আমিরাত সফর নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন তাবিথ আউয়াল। এ সফরের হার নিয়ে খুব একটা হতাশ নয় বাফুফের প্রধান। রমজান মাস ও ঈদ উল ফিতর সামনে রেখে মেয়েদের প্রায় 1 মাসের ছুটি দিয়েছে বাফুফে। ঈদের পর বিদ্রোহী ফুটবলার সহ 55 জনের স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করার পরিকল্পনা ফেডারেশনের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পুরানো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন দেশ নির্মাণ সম্ভব নয়, দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা এনসিপির। ৭১ ও ২৪-এর বীর শহীদদের শ্রদ্ধা। দুইটা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্য। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে। ২ মাস পরও অনেক শিক্ষার্থীর হাতেই ২-১টি বই, জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। মাধাই মেশিনের সংকট বলছে এনসিটিভি, টেন্ডারে দেরি হওয়াকে দুষছে মুদ্রণ সমিতি। এবং চেতনা বাস্তবায়নের নামে ২০০ কোটি টাকার কাজে অনিয়মের তথ্য দুদকের। সভা, সেমিনার, সিনেমা বানিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।